ছিলাম, তাই না? ডাইভার্সিটি ফ্যাক্টর। আচ্ছা, এখন পরের যে টপিক 7 নাম্বার, সেটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। আচ্ছা, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরটা হচ্ছে যে কি লেখা, ইট ইজ রেশিও অফ অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড টু দ্য ম্যাক্সিমাম পসিবল এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউসড ডিউরিং এ গিভেন পিরিয়ড। আচ্ছা, এখন আচ্ছা, পরে এবার কি লেখা আছে, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস ডিভাইড বাই ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউস। আচ্ছা, নিচে যদি ব্যাখ্যায় যাই তাহলে কি লেখা, the plant capacity factor is an indication of the reserve capacity of the plant. A power station is so designed that it has some reserve capacity for meeting the increased demand in future. আচ্ছা, এখন আমার একটা পাওয়ার স্টেশনে আমার একটা পাওয়ার স্টেশন ডিজাইন করার সময় আমার মাথায় রাখা লাগে, যে আরো 10 বা 20 বছর পর ডিমান্ড কিরকম থাকবে, কারণ আমার একটা পাওয়ার স্টেশনের ফ্যাসিলিটিস আপগ্রেড করা খুবই এক্সপেন্সিভ, তো এটা ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যে কত কত ডিমান্ড কত বাড়তে পারে, আগামী 10 বছর বা 20 বছরে ডিমান্ড কত বাড়তে পারে। তো সেই হিসাবে দেখা যায় যে প্রত্যেকটা প্ল্যান্টে কিছু না কিছু রিজার্ভ ক্যাপাসিটি থাকে, আনইউজড রিজার্ভ ক্যাপাসিটি থাকে। তো একটা প্ল্যান্ট কোনো সময় কখনো তার ফুল ম্যাক্স, অনেক সময় তার ফুল ডিমান্ডে চলে না আর কি, ফুল ক্যাপাসিটিতে রান করে না, কারণ কারেন্টের লোডটা তার ফুল ক্যাপাসিটিতে কম থাকে। তো ওইটাই হচ্ছে, সো ওই দুটো জিনিসের অনুপাত, যে 1 নাম্বার অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, মানে হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড কোনো প্ল্যান্টের ডিভাইড বাই ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউসড। আচ্ছা, এই দুটো জিনিসের অনুপাতকেই বলা হয় হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। ওকে, আচ্ছা, তাহলে রিজার্ভ ক্যাপাসিটিটা কি, সেটা হচ্ছে যে প্ল্যান্ট ক্যাপাসিটি, আমার প্ল্যান্টের যে পাওয়ার জেনারেট করার ক্যাপাসিটি আছে সেটা মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, মাইনাস হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড সর্বোচ্চ ডিমান্ড আর কি, এই যে বিয়োগফল যেটা, সেটাই হচ্ছে প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি। এবং এর মানে হচ্ছে আমার প্ল্যান্টে এখনো ওই পরিমাণ পাওয়ার সাপ্লাই করার ক্ষমতা আছে। 8 নাম্বার হচ্ছে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। এটা হচ্ছে ইট ইজ এ রেশিও অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড টু দ্য প্রোডাক্ট অফ ইট ইজ এ রেশিও অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড the product of plant capacity and the number of hours for which the plant was in operation. আচ্ছা, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর মানে হচ্ছে রেশিও অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড প্রোডাক্ট অফ প্ল্যান্ট ক্যাপাসিটি নাম্বার অফ আওয়ার্স। এটা অনেকটা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের মতো, যেটা হচ্ছে যে উপর আছে স্টেশন আউটপুট ইন কিলোওয়াট আওয়ার, মানে এটা নির্দিষ্ট সময় ওই প্ল্যান্ট থেকে কি পরিমাণ কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি আমি পেয়েছি, সেটা হচ্ছে উপরে থাকবে স্টেশন আউটপুট ইন কিলোওয়াট আওয়ার ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স অফ ইউজ। আচ্ছা, প্ল্যান্ট ক্যাপাসিটি তো হচ্ছে আমার প্ল্যান্টের ফুল ক্যাপাসিটি, আর ইনটু আওয়ার্স অফ ইউজ। আচ্ছা, আওয়ার্স অফ ইউজ মানে হচ্ছে যত ঘন্টা ধরে আমি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই করেছি, সেটা হচ্ছে আওয়ার্স অফ ইউজ। ওই সময় কত কিলোওয়াট আওয়ার এনার্জি জেনারেট হয়েছে সেটা থাকবে হচ্ছে আমার উপরে, আর নিচে হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স অফ ইউজ। আচ্ছা, এখন
বলা হচ্ছে ইউনিটস জেনারেটেড পার অ্যানাম। লেখছে it is often required to find a kilowatt hour generated per annum from maximum demand and load factor. The procedure is as follows. আচ্ছা, ঠিক আছে। আমাকে অনেক সময় দুটা ডাটা দেয়া থাকতে পারে যে ম্যাক্সিমাম ডিমান্ড এবং লোড ফ্যাক্টর। এই দুটো ডাটা থেকে আমাকে একটা প্ল্যান্ট এক বছরে কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেটা বের করা যায়। সেটা কিভাবে যে এখন আমরা জানি কি, দেখেন লোড ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। সেখান থেকে আমরা অ্যাভারেজ লোড বের করতে পারি। অ্যাভারেজ লোড ইকুয়ালস টু ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর। আচ্ছা, এখন অ্যাভারেজ লোড তো আমরা কি জানি যে অ্যাভারেজ লোড এটা হয় অ্যাভারেজ লোড যদি আমরা জানি, তাহলে এক বছরে কত ঘন্টা হয় সেটা দিয়ে অ্যাভারেজ লোডকে গুণ করে আমরা ওই বছরে মোট উৎপন্ন বিদ্যুৎ শক্তি পাবো না? আচ্ছা, আবার বলি এই জিনিসটা যে আমার মনে করেন আচ্ছা, ক্ষমতাকে সময় দিয়ে গুণ দিলে আমাকে শক্তি পাই, তাই না? ক্ষমতা ইনটু সময় ইকুয়ালস টু শক্তি, তাই না? আচ্ছা, এখন আমরা যদি বৈদ্যুতিক ক্ষমতা জানি, আমরা জানি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা, সেটা হচ্ছে অ্যাভারেজ লোড। অ্যাভারেজ লোড মানে কিন্তু ক্ষমতা। হ্যাঁ, অ্যাভারেজ বৈদ্যুতিক ক্ষমতা মানে যে পরিমাণ লোড কানেক্টেড থাকবে আমাদের সেই পরিমাণ সেই ক্ষমতার বিদ্যুৎ সাপ্লাই করতে হবে, তাই না? আচ্ছা, অ্যাভারেজ লোডকে আমি যে সময়, এখন আমি যদি চাই যে আমার বছরে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়েছে, সো আমি অ্যাভারেজ লোডকে আমি যদি একটা বছরে কত ঘন্টা থাকে সেটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমার মোট লোডটা কি কিলোওয়াট আওয়ারে পেয়ে যাবো, তাই না? আচ্ছা, পরে হচ্ছে লোড ডিউরেশন কার্ভ। আচ্ছা, কি বলছে হচ্ছে when the load elements of a load curve are arranged when the load elements of a load curve are arranged on order of descending magnitudes, the curve thus obtained is called a load duration curve. The load duration curve is obtained from the same data as the load curve, but the ordinates are arranged in order of descending magnitudes. আচ্ছা, লোড ডিউরেশন কার্ভটা এটা হুম আচ্ছা, লোড ডিউরেশন কার্ভ হচ্ছে যে আমার লোড 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 গুলাকে আমি লোড কার্ভে আমরা করেছিলাম কি যে সময়ের সাথে ডাটা অ্যাসেন্ড বা ডিসেন্ড করেছিলাম, মানে সময়ের সাথে কোন সময় কিরকম ডাটা সেটা পেয়েছিলাম। যে লোড ডিউরেশন কার্ভে আমরা করব কি যে এক্স এক্সিসে টাইম থাকবে, কিন্তু মানে আমরা এই লোড গুলাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে প্রথমে হচ্ছে মনে করেন আমার 2টা থেকে 5টার সময় লোড সবচেয়ে কম,
কিন্তু আবার মনে করেন অন্যটার সময় আমার লোড সবচেয়ে বেশি। তো এখানে আমি জাস্ট আমার লোডের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো ইরেসপেক্টিভ অফ দ্য টাইম। মানে সময়ের দিকে তাকাবো না, আমার জাস্ট লোডটাকে আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আচ্ছা, এখন লোড ডিউরেশন কার্ভে কয়টা পয়েন্ট আছে, পয়েন্ট টু বি নোটেড, যেটা হচ্ছে যে 1 নাম্বার, the load duration curve gives the data on a more presentable form. It readily shows the number of hours during which a given load has prevailed. It readily shows the number of hours during which a given load has prevailed. আচ্ছা, মানে হচ্ছে সাপোজ মনে কর আমার আমার মনে করেন দিনের নির্দিষ্ট সময় 2 ঘন্টা ধরে ম্যাক্সিমাম ডিমান্ড। এখন লোড ডিউরেশন কার্ভে ওই ম্যাক্সিমাম ডিমান্ডের অংশটা হয় থাকবে সবার আগে নাহলে সবার পরে। মানে ডিসেন্ডিং অর্ডারে থাকলে সবার আগে থাকবে, অ্যাসেন্ডিং অর্ডারে থাকলে সবার পরে থাকবে। এখন এটা দেখে আমি বলতে পারবো যে আমার মনে করেন ম্যাক্সিমাম ডিমান্ড বিদ্যুৎ কত সময় ধরে ইউজ হচ্ছে, কত সময় ধরে ম্যাক্সিমাম ডিমান্ডের বিদ্যুৎ ইউজ হচ্ছে। 2 নাম্বার, আচ্ছা, the area under the load duration curve is same as that of corresponding load curve. আচ্ছা, দুইটারই লোড কার্ভের নিচের এরিয়াটা কি, যে ওই দিনে বা ওই সময় কি পরিমাণ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি জেনারেট করা হয়েছে। লোড ডিউরেশন কার্ভও একই জিনিস, যে ওই সময় লোড ডিউরেশন কার্ভের নিচের এরিয়ারও সেম জিনিস। আর 3 নাম্বার, যে the load duration curve can be extended to include any period of time. আচ্ছা, সেটা জাস্ট লোড ডিউরেশন কার্ভ আমার একদিনের যে করতে হবে তা না, 1 মাসেরটাও হতে পারে, বছরেরটাও হতে পারে, এনি ডিউরেশন অফ টাইম হতে পারে। আচ্ছা, পরে আসি আমরা টাইপস অফ লোড। এটা কি, যে a device which takes electrical energy from the system is called a load on the system. আচ্ছা, আমার আমার হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রিড বা ইলেকট্রিক্যাল গ্রিডের সাথে কানেক্ট করা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রই যেটা আমার গ্রিড থেকে বিদ্যুৎ নেয়, সেটাই হচ্ছে আমার লোড। আচ্ছা, টাইপস অফ লোড, আর 1 নাম্বার হচ্ছে টাইপস অফ লোড, কি কি ধরনের লোড আছে। 1 নাম্বার হচ্ছে ডোমেস্টিক লোড। ডোমেস্টিক লোড মানে হচ্ছে আমাদের বাসা বাড়ির ভিতরে যে ধরনের লোড থাকে সেগুলা, যেমন লাইট, ফ্যান, ফ্রিজ, এগুলা এগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে থাকে, সেগুলোকে বলা হচ্ছে ডোমেস্টিক লোড। 2 নাম্বার হচ্ছে কমার্শিয়াল লোড। কমার্শিয়াল লোড কি, যে কমার্শিয়াল লোড কি হচ্ছে, যে দোকান, রেস্টুরেন্ট, তারপরে যেসব শপিং কমপ্লেক্স, তারপরে অফিসে, এখানে যে লোডগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে কমার্শিয়াল লোড। এগুলো সাধারণত ডোমেস্টিক লোড টাইপেরই হয়ে যায়, কারণ একটা দোকানেও কিন্তু ফ্যান, লাইট, এসি লাগে, বাসায়ও ফ্যান, লাইট, এসি লাগে। ডোমেস্টিক আর কমার্শিয়ালের মধ্যে একটা মেইন ডিফারেন্স কি, যে কমার্শিয়াল লোডের পিক টাইম হচ্ছে যে 10টা থেকে মনে করেন 4টা বা এরকম সন্ধ্যা পর্যন্ত। তো কমার্শিয়াল লোড তো মনে করেন রাতের বেলা একদম 8টা পরে তো অফ হয়ে যায়, রাত 8টার পরে কোনো কমার্শিয়াল লোড থাকে না। অফিস তো মনে করেন 5টা 6টার দিকে অফ হয়ে যায়। আর অন্যান্য শপিং কমপ্লেক্স তো মোটামুটি মনে করেন যে 8টা 9টা পর্যন্ত খোলা থাকে হাইয়েস্ট, এরপর তো অফই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে কি ইন্ডাস্ট্রিয়াল লোড। ইন্ডাস্ট্রিয়াল লোড হচ্ছে যে কলকারখানা, ভারী শিল্প কারখানা যেখানে আছে, ওখানে অনেক হেভি হেভি ইকুইপমেন্ট, অনেক হেভি টাইপের মোটর থাকবে, ওই টাইপের ওরা এই ধরনের লোড। মিউনিসিপাল লোড, এটা হচ্ছে স্ট্রিট লাইটিং, পাম্পস ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ সিস্টেম। আচ্ছা, স্ট্রিট লাইটিং মানে কি, মিউনিসিপাল লোড বলতে বোঝায় যায় মানে সমাজের মানুষের জন্য যে
সুবিধাজনক যে কিছু কিছু লোড দেওয়া থাকে, যেমন স্ট্রিট লাইটিং, রাস্তাঘাটে যে রাস্তায় যে রাস্তায় যে লাইটিং করে, সেগুলো কারো একার বেনিফিটের জন্য না, এটা এলাকার সব মানুষেরই বেনিফিটের জন্য। তো এরকম মনে করেন যে অনেক সময় হ্যাঁ, তারপর মনে করেন আমার যে ওয়াসা থেকে যে পানি আসে, সেটাও কিন্তু পাম্প হয়ে আসে, ওটা এক ধরনের মিউনিসিপাল লোড। 5 নম্বর আছে, এটা হচ্ছে ইরিগেশন লোড। কি যে পাম্পস ফর ওয়াটার সাপ্লাই ইন এগ্রিকালচারাল ফিল্ড। আগে তো মনে করেন যে এখন অনেক সময় যে আচ্ছা গাজী পাম্পের অ্যাড তো দেখছেনই আপনারা, তাই না? যেখানে খেতে পানি দিচ্ছে গাজী পাম্প দিয়ে, ওটাই একটা উদাহরণ ইরিগেশন লোড। আর 6 নম্বর হচ্ছে ট্র্যাকশন লোড, হচ্ছে ট্রাম, কার, ট্রলি, বাসেস। আচ্ছা, আমার হচ্ছে যদি কোনো গণপরিবহন থাকে যেগুলা বিদ্যুৎ দিয়ে চলে, তাহলে সেটাকে বলা হচ্ছে ট্র্যাকশন লোড। বাংলাদেশে এই ধরনের কোনো গণপরিবহন নাই, বিদেশে আছে, যেমন মনে করেন ট্রাম কার গুলো আছে বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। তারপরে ইলেকট্রিক রেলওয়ে আছে এরকম। আচ্ছা, লোড কার সিলেকশন অফ জেনারেটিং ইউনিটস। The load on a power station varies from time to time. A single generating unit therefore will not be economical to meet this varying. আচ্ছা, হুম, আচ্ছা, এখানে কি বলছে? The load on a power station varies from time to time. A single generating unit therefore will not be economical to meet this varying load. This is because a single unit will have very poor efficiency during the periods of light load. In actual practice, a number of generating units of different sizes are installed in a power station. The selection and number of sizes of the units decided on the annual load curve of the station. The number of sizes of the units are set in such a way that they currently fit the station load curve. Once this principle is followed, it becomes possible to operate a generating units near the point of maximum efficiency. আচ্ছা, এটা মানে হচ্ছে যে আমার একটা অ্যানুয়াল লোড কার্ভ দেখে আমরা যখন একটা পাওয়ার স্টেশন ডিজাইন করব, তখন আমরা একটা বড় জেনারেটর ইউজ না করে আমরা করি কি সাধারণত ছোট ছোট কয়টা জেনারেটর ইউজ করি। এবং একটা বড় জেনারেটর ইউজ করতে গিয়ে ছোট ছোট কয়টা জেনারেটর ইউজ করার সুবিধা হচ্ছে যে আমাদের লোডের ভেরিয়েশনটা অনেক ইজিলি আনা যায়। আপনারা তো লোড কার্ভে দেখছিলেন যে লোডের লোডের ভেরিয়েশন হয় দিনের বেলা, এবং লোডের ভেরিয়েশন আনা বড় জেনারেটর থেকে ছোট জেনারেটরে আনা ইজি। তো এজন্য যে আচ্ছা, এবং এই নাম্বার এই জেনারেটরগুলোর নাম্বার এবং জেনারেটরগুলোর ক্ষমতাকে এমনভাবে সিলেক্ট করা হয় যাতে এগুলা ইয়াতে লোড পুরো লোড এই ইউনিটগুলো দিয়ে ওই স্টেশনের লোড কার্ভকে ফলো করা যায়। তো লোড কার্ভকে ফলো করা যায়। আচ্ছা, আচ্ছা, পরে ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দ্য সিলেকশন অফ প্ল্যানস। আচ্ছা, এখানে কি কি একটা প্ল্যান্ট সিলেক্ট করতে, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে আমাকে কি, জি, আচ্ছা, একটা পাওয়ার প্ল্যান্ট সিলেক্ট করার আগে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে the number and sizes of the unit should be selected that they approximately fit the annual load curve of the station. The number and size of the units should be selected that they approximately fit the annual load curve of the station. আচ্ছা, এখন যে আমি স্টেশনটা যে ডিজাইন করব, সেটা তো আমি করব যে আমার স্টেশনের যে লোড কার্ভ, সেই কার্ভ অনুযায়ী সাপ্লাই করার জন্য। আমি জানি মনে করেন আমার লোড কার্ভটা এরকম, এখন আমি চাবো যে আমার লোড কার্ভটা সবসময় ফলো করতে।
কারণ আমি যদি কোনো সময় লোড কার্ভকে বেশি বেশি দিয়ে ফেলি তখন আমার সিস্টেমের ভোল্টেজটা বেড়ে যাবে, বাসাবার ইকুইপমেন্টটা পুড়ে যাবে। মানে যখন লোড কমে যায় কিন্তু আমি জেনারেশন কমাই না, তখন আমার সিস্টেমের ভোল্টেজটা অনেক বেড়ে যেতে পারে। তো এতে মনে করেন বাসাবাড়ি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। আবার আবার মনে করেন যে আমি যখন কম পাওয়ার জেনারেট কম করব, তখন আবার লোড কার্ভ থেকে কম হবে পাওয়ার জেনারেশন, তখন আবার দেখা যাবে কি যে লোডশেডিং হচ্ছে। তো এই জন্য আমি চাবো যে এই ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য আমি চাবো যে আমার পাওয়ার স্টেশনটা যে তার লোড কার্ভটা ঠিক মতো ফলো করে, যে সে স্মুথলি অপারেট করতে পারে। 2 নম্বর হচ্ছে যে the unit should preferably be of different sizes. Identical units may not meet the load requirements. আচ্ছা, এটা পাওয়ার স্টেশনে যখন জেনারেটর গুলা বসাবো, তখন সবগুলা একই মানের জেনারেটর না বসিয়ে বিভিন্ন মানের আমি 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 যদি ভিন্ন ভিন্ন মানের জেনারেটর বসাই, তাহলে আমার লোডের ভেরিয়েশন আনাটা বা জেনারেশন কমানো বাড়ানোটা অনেক ইজি হয়ে যায়। তো ওটা দিয়ে আমার লোড রিকোয়ারমেন্ট গুলা খুব ইজিলি, আমার যে লোডের রিকোয়ারমেন্ট সেগুলো ইজিলি ফুলফিল করা যায়। আচ্ছা, 3 নাম্বার, the capacity of the plant should be make 15 to 20% more than the maximum demand to meet future load requirement. আচ্ছা, আমাকে ম্যাক্সিমাম ডিমান্ড থেকে 15 থেকে 20% আমার এই প্ল্যান 15 থেকে 20% বেশি জেনারেট করার ক্ষমতা নিয়ে ডিজাইন করা উচিত। এটা কি জন্য? এটা হচ্ছে ফিউচার রিকোয়ারমেন্ট, ফিউচার লোড রিকোয়ারমেন্ট করার জন্য, পরিপূর্ণ করার জন্য। 4 নাম্বার, there should be a spare generating unit so that repairs and overhauling of the working units can be carried out. আচ্ছা, আমাদের প্ল্যান্টে কখন 5 বা 10 বছর পর রিপেয়ার বা ওভারহলিং কাজ লাগে, কিন্তু দেখেন আমার যদি ওই সময় রিপেয়ার বা ওভারহলিং কিন্তু একটা মনে করেন অনেক দীর্ঘ দীর্ঘ সময়ের কাজ, এমন না যে একদিনে শেষ হয়ে যাবে, অনেক দীর্ঘ সময়ের কাজ। অনেক সময় দিন রাত কাজ চলে। তো তখন যখন দিনে কাজ চলবে, মনে করেন যখন কাজ চলবে, তখন যদি আমার প্ল্যান্টে বিদ্যুৎ না থাকে, তাহলে কিন্তু অনেক অনেক কাজ মেনটেন অনেক মেনটেন্যান্স প্রসিডিউর করা যাবে না। ওখানে যেমন কাজ করতে প্রবলেম হবে, তারপরে আবার দেখা যাবে কি যে এখানে কাজ করতে প্রবলেম হবে, আবার দেখা যায় মেইনটেনেন্সের সময় বিদ্যুৎ না থাকলে হয়তো অনেক অনেক যন্ত্রপাতি আছে বৈদ্যুতিক, সেগুলো চালানো যাবে না। তো আমার একটা স্পেয়ার জেনারেটিং ইউনিট থাকা লাগবে, যেটা হচ্ছে ছোট, বেশি বড় না, ছোট। ওটার কাজ হচ্ছে জাস্ট আমার এই মেইনটেনেন্স প্রসিডিউর গুলা চালু করা, এই মেইনটেনেন্স প্রসিডিউরটা চালু করা, এটাই। আচ্ছা, পরে হচ্ছে যে 5 নাম্বার, the tendency to feed the load curve very accurately by selecting a large number of smaller curves should be avoided. আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমাকে লোড কার্ভ ফলো করার জন্য যে একটা বড় ইউনিট না দিয়ে ছোট ছোট কয়টা ইউনিট দিলে ভালো হয়। কিন্তু আমি লোড কার্ভ যদি একদম পারফেক্টলি ফলো করার জন্য একেবারে ছোট ছোট অনেকগুলো ইউনিট দেই, এটা আমার ফিজিবল হবে না। কারণ এতে আমার হয় কি, আমার কস্টটা অনেক বেড়ে যাবে, আমার প্ল্যান্টের কষ্ট বেড়ে যাবে, আমার বিদ্যুতের কষ্ট অনেক বেড়ে যাবে। পরে হচ্ছে বেস লোড এন্ড পিক লোড অন পাওয়ার স্টেশন। বেস লোড এন্ড পিক লোড অন পাওয়ার স্টেশন, from the load curve it is clear that load on a power station varies from time to time. From the load curve it is clear that the load on the power station varies from time to time. However, a close look the load curve reveals that load on the power station can be considered in 2 parts. আচ্ছা, এখন আমার হচ্ছে তার লোড কার্ভ যদি আমি ভালো করে দেখি, লোড কার্ভটাকে
লোড কার্ভের নিচে যে এরিয়া সেটা হচ্ছে আমার মোট মোট লোড কত, কারেন্টের লোড কত বা এনার্জি কত, সেটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে বেস লোড, আর একটাকে বলা হয় হচ্ছে পিক লোড। আচ্ছা, তো আগে আসি বেস লোডটা কি। আচ্ছা, এটা বোঝানোর জন্য একটু দেখেন। আচ্ছা, পিছের ক্যামেরা কি দেখা যাচ্ছে? পিছের ক্যামেরায় আচ্ছা, এটা লোড কাপ আঁকলাম আমি আগে। সেইখানে সরি। আচ্ছা, এরকম একটা লোড কার্ভ রাখলাম, ঠিক আছে, এটা সাপোজ লোড কার্ভ। এখন দেখেন, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিমান্ড। আর দেখেন এই পয়েন্টটা, এইটুক পয়েন্ট, আমার এইটুক লোড এটা সবসময় জেনারেট করা লাগবে, তাই না? আমার লোড কখনো এর চেয়ে নিচে নামবে না। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, কখনো যদি এর নিচে নামবে না, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার বেস লোড। ওকে। আর আরেকটা টার্ম কি ছিল? হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই। ইটস ওকে। এখন জয়েন করছেন, আমি রেকর্ডিং দিয়ে দিব, আর এখন থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পরে পিক লোড। আচ্ছা, পিক লোডটা কি? দ্য ভেরিয়াস পিক ডিমান্ডস অফ লোড ওভার দ্য কনস্ট্যান্ট বেস লোড অফ দ্য স্টেশন ইজ নোন অ্যাজ পিক লোড। আচ্ছা, আচ্ছা, যে সময় আমার পিক ডিমান্ডটা আসে প্ল্যান্টে, ওটাকে বলা হয় হচ্ছে পিক লোড। তো বেস লোড এবং পিক লোডের পার্থক্য কি? যে বেস লোড আমার 24 আওয়ার্সই থাকে, বেস লোড সবসময় থাকে। কিন্তু পিক লোড দিনে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক বার আসে, যে দিনে হয়তো একবার কি দুইবার আসতে পারে পিক লোড। আচ্ছা, এখন তো দেখেন আমার বেস লোড কিন্তু কোনো পরিবর্তন আসছে না, বেস লোড কিন্তু দিনে 24 ঘন্টায় কনস্ট্যান্ট। কিন্তু পিক লোড আমার প্রায় পরিবর্তিত হচ্ছে, অন্যান্য যে লোড গুলা প্রায় পরিবর্তন হচ্ছে। আর এরপরে হচ্ছে যে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম, আচ্ছা, এটা কি? দ্য কানেকশন অফ সেভারাল জেনারেটিং স্টেশন ইন আ প্যারালাল ইন এন ওয়াইড এরিয়া ইজ নোন অ্যাজ ইন্টারকানেকশন গ্রিড সিস্টেম। আচ্ছা, ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম বলতে কি বোঝায়? যে আমার সবগুলো জেনারেটর হচ্ছে প্যারালালে, আমার হচ্ছে বিদ্যুৎ গ্রিডের সাথে কানেক্টেড, তাই না? সব জেনারেটরই বিদ্যুৎ গ্রিডের সাথে কানেক্টেড, এবং এটা কিভাবে প্যারালালে কানেক্টেড, সিরিজে কানেক্টেড না। কারণ সিরিজে কানেক্টেড, প্যারালালে কানেক্টেড হলে কি হয়? আমার ভোল্টেজ সেম থাকে, তাই না? আচ্ছা, এখন আচ্ছা, প্যারালাল কানেক্টেড তো মনে আছে, তাই না, যে আমার যে সিরিজে কানেক্ট, আমার যদি 9 ফিজিক্স বইয়ে ছিল যে আমার যদি কোনো বিদ্যুৎ বর্তনীতে আমার লোডগুলা আমি যদি সিরিজে লাগাই, তাহলে কি হবে? এক হচ্ছে সবগুলার মানে ভোল্টেজ তো সমান পাবে না, একেটা আমি কোন ভোল্টেজ সমান পাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি কোনো লোড নষ্ট হয়ে যায়, তাহলে পুরা বর্তনীতে পুরা বর্তনী কোনো লোডই চলবে না। তো এই জন্য আমরা সবসময় কি লোড প্যারালাল লাগাই, তাই না? এই যে একই কারণে আমরা জেনারেটরও প্যারালাল লাগাবো। কারণ জেনারেটর যদি আমরা সিরিজে লাগাই, এক হচ্ছে ভোল্টেজ অনেক বেড়ে যাবে, কিন্তু আমার কারেন্ট সেম থাকবে। আর 2 নম্বর হচ্ছে যদি কোনো একটা জেনারেটর নষ্ট হয়, তাহলে সব জেনারেটরই নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, যেহেতু জেনারেটরগুলো আমার সমান্তরালে সবগুলা পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত করি, এটাকে বলা হচ্ছে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। প্রত্যেক দেশের একটা নিজস্ব ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম আছে। এটা হচ্ছে পুরা দেশব্যাপী। যে গ্রিডটা ওটা হচ্ছে সব জেনারেটর কানেক্টেড। আচ্ছা, এটা এখন দেখেন, আমি যদি ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম জাতীয় গ্রিড তৈরি করা, এটা অনেক এক্সপেন্সিভ, কম না, কিন্তু এর কিছু অ্যাডভান্টেজ আছে যার জন্য এটা করে সবাই। সেটা হচ্ছে ১ নাম্বার, এক্সচেঞ্জ অফ পিক লোডস। আচ্ছা, যখন পিক লোড আসে তখন আমার একটা স্টেশনে পিক লোড ব্যাকআপ দিতে পারতেছে না, কিন্তু সেটা যদি গ্রিডের সাথে ইন্টারকানেক্টেড থাকে তখন অন্য স্টেশন থেকে পিক লোড ওটা ব্যাকআপ দিতে অন্য স্টেশন ওটার ব্যাকআপ দিতে পারবে। ২ নম্বর হচ্ছে ইউজ অফ ওল্ডার প্ল্যানস। আচ্ছা, আচ্ছা, আমার প্রত্যেকটা পাওয়ার স্টেশনে কিছু পুরানো প্ল্যান থাকবে আর কি, অনেক ওল্ড কিছু প্ল্যান থাকবে। সেগুলা আমি মনে করেন যে পিক লোডের সময় শর্ট ডিউরেশনের জন্য রান করলাম। পিক লোডের সময়, কারণ পিক লোডে দেখা যাচ্ছে আমার হয়তো এনাফ হচ্ছে না, বিদ্যুৎ ক্যাপাসিটি এনাফ নাই, তো ওগুলা আমি রান করলাম পিক লোডের সময়। ৩ নাম্বার, এনশিওরস ইকোনমিক্যাল অপারেশন। আচ্ছা, আমরা যদি সব পাওয়ার স্টেশন গ্রিডে কানেক্টেড থাকে এবং এদের ভিতরে যদি কন্ট্রোল থাকে, তাহলে আমার ইকোনমিক্যাল তাহলে আমার অপারেশনটা মানে অনেক সাশ্রয়ী হয় আর কি, অনেক সাশ্রয়ী হবে। ৪ নাম্বার, ইনক্রিজ ডাইভার্সিটি ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা, due to interconnection, maximum demand on the system is much reduced as compared to a sum of individual maximum demand. আচ্ছা, এখন মনে করেন আমার এলাকায় একটা প্ল্যান্ট আছে যেটা গ্রিডের সাথে কানেক্টেড না। সাপোজ বললাম একটা প্ল্যান্ট আছে এরকম, ওই প্ল্যান্ট গ্রিডের সাথে কানেক্টেড না থাকলে তার যে ম্যাক্সিমাম ডিমান্ড হতো, দেখা এটা গ্রিডের সাথে কানেক্ট করলে ম্যাক্সিমাম ডিমান্ডটা এর চেয়ে কমে যাবে। তো কারণ গ্রিডের সাথে কানেক্টেড থাকলে তখন হয় কি যে ওই জায়গার লোডটা অন্য প্ল্যান্টও ব্যাকআপ দিতে আসতেছে, তো ওই প্ল্যান্টের উপর অত চাপ তৈরি হয় না। তো এতে করে হয় কি যে আমার ডাইভার্সিটি ফ্যাক্টরটা বেড়ে যায়। তো আচ্ছা, ডাইভার্সিটি ফ্যাক্টর বাড়লে কি হয়, আমার সিস্টেমের ইফেক্টিভ ক্যাপাসিটিটাও বেড়ে যায়। আচ্ছা, ৫ নাম্বার, রিডিউসেস প্ল্যান্ট রিজার্ভ ক্যাপাসিটি। আচ্ছা, তো এখন আমার হচ্ছে যে আমার আগে প্ল্যান্টে একটা রিজার্ভ ক্যাপাসিটি থাকা লাগতো বা একটা আলাদা জেনারেটর থাকা লাগতো হচ্ছে ইমার্জেন্সি কেসে, ঠিক আছে? ইমার্জেন্সি কেসে তা আলাদা জেনারেটর থাকা লাগতো। কিন্তু এখন যেহেতু আমার প্ল্যান্ট অফ করলো, আমি যদি অন্য জায়গা থেকে এনার্জি নিতে পারি, তাহলে তো আমার এটা রাখার দরকার নেই, তাই না? আমার প্ল্যান্টে মেইনটেনেন্স কাজ চলবে, যখন মেইনটেনেন্স কাজ চলতেছে তখন আমি অন্য প্ল্যান্ট থেকে এনার্জি নিলাম, দরকার তো নাই। ৬ নম্বর হচ্ছে ইনক্রিজেস রিলায়েবিলিটি অফ সাপ্লাই। আচ্ছা, তো সাপোজ মনে করেন আমাদের কোনো স্টেশনে পাওয়ার আউট হয়ে গেল, কিন্তু তাও তো আমার গ্রিড থেকে বিদ্যুৎ চলে যাবে না, কারণ কি যে আচ্ছা, বিদ্যুৎ চলে না যাওয়ার কারণ কারণ কি অন্য অন্য স্টেশনগুলো ব্যাকআপ দিতে থাকবে তখন। আচ্ছা, তো এখন এরপরে কয়েকটা ম্যাথ আছে, ঠিক আছে? ম্যাথগুলা আজকের ক্লাসে আর করানো সম্ভব হচ্ছে না। আজকের ক্লাসে আর করানো সম্ভব হচ্ছে না ম্যাথগুলা। আগামী ক্লাসে ইনশাল্লাহ করাবো। আগামী ক্লাস আপনার আগামীকালকেই, তাই না? আচ্ছা, কালকে একটা ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে।
তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, 7:10 ক্লাস 7, ঠিক আছে। কালকে তাহলে ওই সময় আবার দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।